সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এস এস সাব্বিরের বিশেষ লাইভে। সম্প্রতি আজকের নিউজ অনুযায়ী যতটুকু আপডেট বাংলাদেশের, সেটা হচ্ছে জননিরাপত্তা প্রশ্নে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর জন্য রীতিমতো প্রার্থীদেরকে লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকের এই টপিক নিয়ে আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের রাশেদ হায়দার ভাই, যিনি গতকালকেও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন লাইভে, এবং আজকে আরেকজন নতুন গেস্ট, যিনি কিনা মুক্তিযুদ্ধের প্রশ্নে সবসময় কাজ করে গেছেন, আমাদের হামজা রহমান অন্তর, তিনিও আমাদের সঙ্গে উপস্থিত আছেন। তো দুজনকেই আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ধন্যবাদ এস এস সাব্বির এবং হামজা রহমান অন্তর এবং যারা আমাদেরকে দেখছেন এই লাইভটি, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা ভালো আছি। সাব্বির, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু একটা নিউজ আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেটা হচ্ছে, প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র লাইসেন্স চাইলে অনুমতি পাবে। এখন আবার কথা হচ্ছে, যেখানে জননিরাপত্তা নাই সেখানে সুষ্ঠু নির্বাচন অস্ত্র নিয়ে এটা কি সম্ভব? এই পর্যন্ত যত ইলেকশন দেখলাম তাতে সবসময় বলা হতো যে ইলেকশনের আগে সমস্ত বৈধ অস্ত্র থানায় জমা দিতে হইতো। বলা হইতো বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে, না জমা দিলে ওই অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে যাবে। আর এখন সরকার বলতেছে যতজন প্রার্থী হবে সকলে বৈধ অস্ত্র লাইসেন্সই পাবে। তাইলে এখন ঘটনা হুম, হচ্ছে, এক একটা দলের যদি কোনো একটা আসনে যদি 5জন প্রার্থীও হয়, 300 আসনে হুম, 1500 প্রার্থী, এবং হুম, বাংলাদেশের দল আছে 54টা। আওয়ামী লীগ বাদ হুম, দিলাম, জাতীয় হুম, পার্টি ও বাদ দিলাম, বাকি যেগুলো আছে হুম, ছোটখাটো দল, এখন অস্ত্রের লাইসেন্স নেওয়ার জন্য অনেকে যাইয়া বলবে যে আমিও প্রার্থী হইলাম। 2-4-5 হাজার হুম। টাকা দিয়ে নমিনেশন কিনা প্রার্থী হবে, সে একটা অস্ত্রের লাইসেন্স। একটা অস্ত্রের লাইসেন্স নেওয়ার জন্য নর্মালি তোমার সম্ভবত বাৎসরিক 3 লক্ষ টাকা ট্যাক্স দিতে হয় একদমই তাই। বৎসরে, যতটুকু আমার জানি। আমি এখন জানি না এখন চেঞ্জ হয়েছে কিনা জানি না। এটার উপর ভিত্তিতে তোমার ইনকামের উপর 3 লক্ষ টাকা। আর সেটা আবার কত, 2 বছর চালাইয়া যাইতে হবে ওই টাকা। এরপরে তুমি হুম, আবেদন করবা, ডিসি এসপি ওরা দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সেখানে এখন এত সুবিধা হয়ে গেল, যা কালকে আমি যা বললাম যে আমি অমুক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী, হুম, অস্ত্রের লাইসেন্স দেন। আরেকজন হুম, বললো যে আমি সোনালী আঁশের প্রার্থী, আরেকজন হুম, বলবে যে আমি ফুলকপির প্রার্থী, লাইসেন্স হুম, দেন। তো এক এক আসনে এখন দেখবো যে 50 জন প্রার্থী হয়ে যাবে। তাহলে 300 আসনে 15,000। তার মানে এই এক সুবিধাতে মিনিমাম 50,000 লাইসেন্সকৃত অস্ত্র বাংলাদেশে আছে। কে কারকে মারবে এই অস্ত্র দিয়া, এটা হচ্ছে যে এখন। ব্যক্তিগত রেষারেষি ব্যক্তিগত রেষারেষি যাদের আছে, তারা তো নির্বাচনকে কেন্দ্র করে তখন এই অস্ত্র ব্যবহার করবে। হ্যাঁ, যেমন ধরো তোমার ব্যক্তিগত রেশারিস না, আমাদের ওই যে একটা জেলা আছে না বাংলাদেশে, এই যে কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, কোনো কথাবার্তা ছাড়াই গ্রামে গ্রামে লাইগা যায়। এর হ্যাঁ, ক্যাডা নিয়ে লেগে যায়। এর ঘরের হাঁস ওর ঘরে কেন গেছে এটা নিয়ে টোটা। তো ওখানে সবাই এখন অস্ত্রের লাইসেন্স নিয়ে সবাই স্বতন্ত্র প্রার্থী হবে। কত না হলে ধরো নমিনেশন পেপার সাবমিট করতে কত, 50,000 বা 1 লাখ টাকা। তো বললো যে ভাই 3 বছর ধরে আমি 3 লাখ টাকা করে দেওয়ার চেয়ে 1 লাখ টাকা খরচ করবো আর 2.5 লাখ টাকা দিয়ে একটা শাটার গান কিনা নিব, শেষ তো। বুলেট তো আমি যে কোনো ভাবে পাবোই। যেখানে শান্তি ছড়ানোর জন্য কলম দেওয়ার নিয়ম আমরা শুনেছি, সেখানে অস্ত্রের লাইসেন্স দিয়ে অস্ত্রকে লিগ্যালাইজ ভাবে ইউজ করার জন্য নতুন প্রজন্মের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। বিষয়টাকে আপনি কি কোনোভাবে মুক্তিযুদ্ধ বিরোধী মনে করেন কি? দেখো, ওই মুক্তিযুদ্ধ বিরোধী মনে করি না সেটা না। হুম, আমাদের ইউনূস সাহেব কি বলছিল যে সারা পৃথিবী আমাদের কাছে আসবে, ঠিক আছে তো। হুম, সারা হুম। পৃথিবী আসুক আর না আসুক, এখন এই অস্ত্রের লাইসেন্স দিতে যাইয়া আমেরিকা আমাদের কাছে চলে আসছে। কারণ অস্ত্র আমেরিকার বিক্রি করতে হবে না? আমেরিকার ঘরে ঘরে কিন্তু অস্ত্র আছে, সবাই কিনতে পারে। তাইলে হুম, এখন অস্ত্র কিনতে হলে অস্ত্র বেচবে। শাটার গান মাটার গান এরা বানায় হচ্ছে যে বিভিন্ন দেশ, তো এখন পাকিস্তান দিবে। কারণ যে পাকিস্তানের একটা শহর আছে যেখানে 2 নম্বরী অস্ত্র সব পাওয়া যায়, একটু 47 থেকে শুরু করা একদম মিসাইল, কামান, পারমাণবিক বোমা পাওয়া যায়। ওদের একটা সুবিধা হলে অস্ত্রগুলো চালান আসবে।
আর এই অস্ত্র কিনবে কারা? কিনবে তো সেই মৌলবাদীরা। কোনো ভালো লোক তুমি আমি কিনবে না, কিনবি তো মৌলবাদীরা। সুতরাং যুদ্ধাপরাধীরা আসবে না থেকে তুমি আর আমি আসবো? শুধু কি মৌলবাদী? এখানে আরেকটা প্রশ্ন আছে, আমি কেন মুক্তিযুদ্ধকে এটার সাথে লিঙ্ক করতেছি, কারণ এখন বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কিভাবে মুছে ফেলে র্যাডিকালাইজেশন তৈরি করা যায়, মৌলবাদকে বিস্তার করা যায়, সেই পদ্ধতি হচ্ছে। যখন পাবলিক তার সচেতনতা দিয়ে এগুলো নিয়ে প্রশ্ন তুলছে, তখন তাকে তো আর মুখ বন্ধ করতে পারতেছে না। তখন কি অস্ত্র দেখায় মুখ বন্ধ করার একটা প্রক্রিয়া চলবে, সেরকম কিছু? সেটা নর্মাল না? বিষয়টা তো নর্মাল। আমি ওরা তো এখনই বলতেছে। সাব্বিরের সাথে একটু যুক্ত করতে চাই। সাব্বির যেই পয়েন্টটা তুলে ধরেছে যে মুক্তিযুদ্ধ বিরোধী কিনা, এটা খুব গভীরভাবে এটার সাথে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত এই কারণে, কারণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করেনি তারা সবসময় চাইতো বাংলাদেশ যাতে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, এবং তারা সবসময় তাদের সেই তৎপরতা ছিল। যেমন 72 থেকে 75 সালে বঙ্গবন্ধু শাসনামলে তারা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বহু খাদ্য গুদাম পুড়িয়ে দেয়। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী যে আন্তর্জাতিক শক্তি, তারাও কিন্তু আমাদের খাদ্য সহায়তা বন্ধ করে দেয়, হঠাৎ করে একটি কৃত্রিম দুর্ভিক্ষের মতো সৃষ্টি করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বঙ্গবন্ধু সরকারের প্রতি একটি ঘৃণা ছড়িয়ে কিন্তু 75-এর 15ই আগস্ট ঘটানো হয়। 75-এর 15ই আগস্ট কিন্তু একটি অ্যাক্সিডেন্ট নয়, এটি সুদীর্ঘ হুম, পরিকল্পনার অংশ, সিআইএ এবং আইএসআই এর একটি জয়েন্ট অপারেশনের অংশ। তো এখন হুম, যদি বাংলাদেশে অস্ত্রের সহজলভ্যতা হয়, হাতে হাতে যদি অস্ত্র পৌঁছে যায়, তাহলে এখানে একটি অরাজকতা তৈরি হবে। এবং এই রাষ্ট্র যেহেতু একটু জনবহুল রাষ্ট্র, এই জনবহুল রাষ্ট্রে এই অস্ত্রের ঝনঝনানিতে প্রচুর মানুষের প্রাণহানি হবে। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি কিছুদিন আগে যে তেহরিকি তালেবান, পাকিস্তানের যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনে হুম, বাংলাদেশ থেকে যুবকরা কিন্তু দলে দলে গিয়ে যোগ দিচ্ছে, এবং তারা সেই জঙ্গি সংগঠনের হয়ে আহ, আধুনিক বিশ্বের যে আহ, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এটির বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে তারা সেখানে খিলাফত কায়েমের স্বপ্ন দেখছে। তো এই যে একটি বিরাট তরুণ সমাজ, যাদেরকে আমরা 5ই আগস্টের পরে দেখেছি যে আইএস এর পতাকা হাতে নিয়ে ঢাকার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তারা বেরিয়ে এসে ইসলামী খেলাফত চাইছে, কোরআনের শাসন চাইছে। শুধু তাই নয়, বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির, তারাও কিন্তু প্রকাশ্যে মিছিল করেছে। তো এই যে কুরুক্ষেত্রটা তৈরি করা হচ্ছে, কুরুক্ষেত্রের সকল সৈনিকরাও প্রস্তুত, এখন শুধু দরকার হাতিয়ার। এবং হাতিয়ার তুলে দেওয়ার জন্য তো আমরা দেখেছি যে 5ই আগস্টের আগে কিভাবে থানাগুলোকে লুট করা হয়, এবং গণভবনে এসএসএফ এর অস্ত্র লুট করা হয়। কিছুদিন আগে বিমানবন্দরে পুলিশের সোয়াট টিমের যে বিদেশি অস্ত্র, আমেরিকান অত্যাধুনিক অস্ত্র, স্নাইপার অস্ত্র, সেগুলো কিভাবে লুট করা হয়। তো এই হাতিয়ারগুলো তো তাদের হাতে রয়েছে। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা তো প্রকাশ্যেই বলেছে যে 5ই আগস্ট যদি আওয়ামী লীগ সরকারের পতন না হতো, তাহলে তারা সশস্ত্র যুদ্ধের ডাক দিত। তাহলে সেই সশস্ত্র যুদ্ধের অস্ত্রগুলো কোথায়? নিশ্চয়ই তাদের হাতে অস্ত্রের মজুদ আছে। এবং এই জন্যই কিন্তু এই না আসিফ আহ, মাহমুদ, সে কিছুদিন আগে পদত্যাগ করেছে। পদত্যাগ করার আগে কিন্তু সে একটি ব্যক্তিগত আসিফ বাহিনী তৈরি করে দিয়ে গেছে। এবং এরা এরা যদি সরকারিভাবে অস্ত্র নাও পায়, এদেরকে যদি পরবর্তী নির্বাচিত সরকার যদি কাজে নাও লাগায়, এদের যে প্রশিক্ষণটি আছে, সেই প্রশিক্ষণটি যাতে এরা দেশের জঙ্গিবাদ এবং পাকিস্তানপন্থী যে চরমপন্থা ব্যবস্থা, সেটিকে টিকিয়ে রাখার স্বার্থে অস্ত্রের প্রয়োজন হবে। এবং এই জন্যই আমরা এই যে সাব্বির যে প্রশ্নটি তুলেছে যে আহ, অন্যান্য দেশে নির্বাচনের সময় বা আমাদের দেশেও বিগত নির্বাচনগুলোর সময় আমরা দেখেছি যে যাদের লাইসেন্স করা অস্ত্র আছে সেই অস্ত্রগুলো জমা নেওয়া হতো, কিন্তু এখন উল্টো লাইসেন্স দেওয়া হচ্ছে। তো যেখানে পুলিশের অস্ত্র লুট হচ্ছে, এসএসএফ এর অস্ত্র লুট হচ্ছে, সোয়াটের অস্ত্র লুট হচ্ছে, সেখানে লাইসেন্সকৃত অস্ত্রগুলো যে বেহাত হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এবং এই একদম। অস্ত্রগুলো যে সাধারণ মানুষের উপর ব্যবহার হবে, এবং ইতিমধ্যেই যে ব্যবহার হওয়া শুরু হয়েছে, তারও কিন্তু আমরা কিন্তু সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না। এই যে ডক্টর ইউনূস, এই সরকারটা আসলে শুরু থেকেই একটি চরমপন্থা সরকার, একটি মব সরকার। তারা শুরু থেকেই একটি সভ্য জাতির যা যা বৈশিষ্ট্য থাকে তার বিপরীত দিকে তারা হাঁটছে। আমরা দেখেছি স্কুলে স্কুলে শিক্ষকদেরকে কিভাবে অপমান করা হয়, সেখান থেকে দেখলাম কলেজগুলোতে ছড়িয়ে গেল। কিছুদিন আগে দেখলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
যাদেরকে আমরা কখনো দলীয় শিক্ষক হিসেবে কখনো বিবেচনা করিনি, আমরা কখনোই যদি দলীয় শিক্ষক হিসেবে বিবেচনা করতাম, তাহলে জুলাই আগস্টে আন্দোলন করার জন্য এত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে পারতো না। নিশ্চয়ই তারা তাদের সেই সম্মান নিয়েই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছে এবং চাকরিটি করতে পেরেছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? ডাকসুর নামে যে সন্ত্রাসীদেরকে পুনর্বাসিত করা হলো, ডাকসুর নামে, জাকসুর নামে, হ্যাঁ রাকসুর নামে শামীম মোল্লা এবং মাসুদের খুনিদেরকে যেভাবে পুনর্বাসিত করা হলো, রাকসুর জিএস আম্মার মাসুদের সরাসরি খুনি, জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব সে শামীম মোল্লার সরাসরি খুনি, এই খুনিদেরকে যেভাবে পুনর্বাসিত করা হলো, এই পুনর্বাসিত খুনিরা এখন অস্ত্রের লাইসেন্সও পাবে। কারণ এরাও যে সাদিক কায়েমের মতো নির্বাচনের ঘোষণা দিবে না, তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এরাও এখন অস্ত্রের লাইসেন্স পেয়ে যেতে পারে। যেখানে তাদের লকআপে থাকার কথা, জেলে থাকার কথা সভ্য দেশে, সেখানে তারা এখন প্রকাশ্যে রাকসুর জিএস, জাকসুর সম্পাদক হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং এই যে একটু আগে রাশেদ ভাই যে কথাটি বললেন, যে ইউনুস বলেছিলেন যে আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব আমাদের কাছে আসবে। আমরা কিন্তু তখন অনেকেই এই কথাটির মানে বুঝতে পারিনি। এই কথাটির মানে হলো, কিছুদিন আগে দেখলাম যে যুক্তরাজ্যের 9টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। তো আগে বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যে আসতো, মানে আমরা বিশ্বের কাছে যেতাম। এখন বিশ্ব আমাদের কাছে আসা বন্ধ করে দিয়েছে, আমাদের জন্য দ্বারকে খুলে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান প্রত্যেক বছর 600 শিক্ষার্থীকে বাংলাদেশ থেকে পাঠানোর জন্য স্কলারশিপ দিবে। এই 600 শিক্ষার্থী কারা? তারা পাকিস্তানে গিয়ে আসলে কি শিখবে? জঙ্গিবাদ, অস্ত্রের প্রশিক্ষণ, মৌলবাদী ব্যবস্থা, উগ্রবাদ, নারী বিদ্বেষ, এগুলো শিখে আসবে পাকিস্তান থেকে। এবং এই জন্যই কি বাংলাদেশ এবং পাকিস্তানের এই যে ভিসা যে নিয়ম কানুন ছিল, যে আগে ভিসা লাগতো বাংলাদেশে আসতে, সেখানে পাকিস্তানের অফিসারদের বাংলাদেশে আসতে, সরকারি অফিসারদের, যে কোনো পর্যায়ের অফিসারদের বাংলাদেশে আসতে কোনো রকমের কোনো ভিসা প্রয়োজন হয় না। তারা জাস্ট টিকিট কেটে বাংলাদেশে এসে একটি অনারাইভাল ভিসা সুবিধা পায়। তো এই যে আহ, আহ, যে কোনো সরকারি কর্মকর্তা বাংলাদেশে যখন তখন চলে আসতে পারে, এর আড়ালে যে পাকিস্তানের আইএসআই এর গোয়েন্দারা আসছে, এর আড়ালে যে পাকিস্তানের বিভিন্ন উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী, যাদেরকে আইএসআই সরাসরি মদদ দেয়, যারা কাশ্মীরে বোমা হামলা করে, যারা মুম্বাইতে বোমা হামলা করে, যারা আহ, এই যে দিল্লিতে হামলা করে, যারা হচ্ছে কিছুদিন আগে পেহেলগামে হামলা করলো, এরা যে বাংলাদেশে নিয়মিত যোগাযোগ করছে, এটি খুব ভালো মতোই স্পষ্ট। তো এই যে ডক্টর ইউনুস বলল যে আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব আমাদের কাছে আসবে, হ্যাঁ আসবে, আমাদেরকে ত্রাণ দিতে আসবে, আমাদেরকে গাজায় বিশ্ববাসী কেন যায়? ত্রাণ দিতে যায়। গাজায় বিশ্ববাসী মেডিকেল সাপোর্ট দিতে যায়। গাজায় বিশ্ববাসী আসলে মানে মানে একেবারে যদি বাংলা কথায় বলি, ভিক্ষা দিতে যায়। তো আগে আমরা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ছিলাম, এখন আর আমরা কোথাও ব্যবসা বাণিজ্য করতে যেতে পারবো না, এখন বিশ্ববাসী আমাদের কাছে আসবে আমাদেরকে ভিক্ষা দিতে। ডক্টর ইউনূসের এই কথাটির আসলে মহত্ব এই জায়গাতেই। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটা পয়েন্ট আপনি যুক্ত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে পাকিস্তানের আগ্রাসনটা যে শুরু হলো, যেটার আলটিমেট ফলাফল এখন অস্ত্রের দিকে যাচ্ছে, এটা কি আজকেই বা এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পরেই শুরু হয়েছে এই রেডিকালিজমটা, নাকি আগে থেকেই ছিল? এটা আসলে বাংলাদেশে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় 75-এর 15ই আগস্ট, তখন থেকেই আসলে এই যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সকল উগ্রপন্থী লোকজন আছে, যারা এই, আহ, বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে পাকিস্তানকে ধারণ করে, যেমন গোলাম আজম কিন্তু 1972 সালেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিলেন, এবং তিনি হুম, 71-এর যুদ্ধের পরেই কিন্তু জেদ্দা পালিয়ে গিয়েছিলেন মক্কায়। হ্যাঁ, তো হুম, প্রথমে পাকিস্তান, পরবর্তীতে জেদ্দায় চলে যান। জেদ্দায় গিয়ে বাংলাদেশের মুসলমানরা যাতে হজ করতে না পারে, সেই জন্য সৌদি সরকারকে নানাভাবে প্রভাবিত করে রেখেছিলেন। গোলাম আজম, যার আদর্শে জামাত ইসলাম এখন রাজনীতি করে, হ্যাঁ, যাকে যাকে কেন্দ্র করে জামাত ইসলাম রাজনীতি করে, জামাত ইসলামের তারা বলে যে তারা ইসলামপন্থী দল, তারা ইসলাম প্রচারের জন্য এই দেশে রাজনীতি করে, সেই দলটি বাংলাদেশের মুসলমানদেরকে হজ করা থেকে বিরত রেখেছিল শুধুমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে। এবং বঙ্গবন্ধু পরবর্তীতে
সৌদির বাদশার সাথে কথা বলে এই বিষয়টি সুরাহা করেছিলেন। তো বঙ্গবন্ধুকে হত্যার পরে কিন্তু এইসব মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তার আগ পর্যন্ত তারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করেনি। এই যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পরে তারা স্বীকৃতি দেয়। তার মানে কি, বাংলাদেশ যে বিশ্বের বুকে একটি ডেমোক্রেটিক, একটি লিবারাল, একটি মানবিক রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে, একটি ধর্মনিরপেক্ষ সেকুলার হিসেবে মাথা তুলে দাঁড়াবে, এই জিনিসটি ইসলামপন্থী এবং ইসলামিস্ট রাষ্ট্রগুলো বা ইসলামিস্ট গ্রুপগুলো তারা কখনোই মেনে নেয়নি। এবং বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে সেটি তারা প্রমাণ করেছে, তারা এক প্রকার উল্লাসও করেছে। তো এটি আসলে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই বাংলাদেশে পাকিস্তানের যে আইএসআইয়ের অপতৎপরতা এটি শুরু হয়েছে। এটি জিয়ার আমলে প্রকট ছিল, এরশাদের আমলেও প্রকট ছিল, এবং এটি 1996 সাল পর্যন্ত খালেদা জিয়া সরকার যতক্ষণ ক্ষমতায় ছিল, মানে প্রায় প্রায় 21 বছর, 75-এর 15ই আগস্ট থেকে 96-এর সেই জুলাই পর্যন্ত যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন, ফেব্রুয়ারির যে নির্বাচনে খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন সেটি নয়, তাকে হটিয়ে যে বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন, তখন থেকে আসলে বাংলাদেশের সাথে পাকিস্তানের যেরকম সম্পর্ক হওয়া উচিত, পাকিস্তান তো একটি শত্রু রাষ্ট্র, কারণ তারা আমাদেরকে আক্রমণ করে এবং তাদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে পরাজিত করে। তো এই শত্রু রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক রাখা উচিত তেমনই সম্পর্ক ছিল। ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ বারবারই পাকিস্তানের কাছে তাদের ক্ষতিপূরণ চেয়েছে। 23 বছরের যে অপশাসন, দুঃশাসনে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। পূর্ব বাংলার সম্পদ দিয়ে যেভাবে পশ্চিম পাকিস্তানকে গড়ে তোলা হয়েছিল, সেটির বিপরীতে ন্যায্যতার ভিত্তিতে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। 71-এর যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া হয়েছিল যারা পাকিস্তানি অফিসার। কোনো কিছুই পাকিস্তান করেনি, এমনকি পাকিস্তান একটিবারের জন্য ক্ষমা পর্যন্ত চায়নি। বরঞ্চ যে কয়জন পাকিস্তানি রাজনীতিবিদ বা বুদ্ধিজীবী বা লেখক বা শিক্ষাবিদ যারাই 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী সহ পশ্চিমা শাসক গোষ্ঠীর অপতৎপরতা নিয়ে কথা বলেছে, তাদেরকে পাকিস্তানের রাজনীতিতে বা সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে আইএসপিআর এর যে প্রধান, পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর জেনারেল সম্ভবত অথবা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার অফিসার, তিনি ইমরান খানকে গাদ্দার বলেছেন। কারণ ইমরান খান পাকিস্তানের সাথে যে গাদ্দারি করেছে, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক যাকে বলা হয়, তিনি স্বাধীনতার মূর্ত প্রতীক, তিনি আসলে স্বাধীনতা, এটি বলে গিয়েছিলেন প্রয়াত মাইনুদ্দিন খান বাদল তার একটি বক্তৃতায়। যে হ্যাঁ, এই যে এই যে এই 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 লোকটির কথা আমি বলছিলাম, তিনি ইমরান খানকে উদ্দেশ্য করে বলেছেন যে ইমরান খান মুজিব প্রেমী, এই জন্য ইমরান খান গাদ্দার। তো পাকিস্তান এমন একটি রাষ্ট্র যারা রাষ্ট্রীয়ভাবে নিপীড়নকে সমর্থন করে, রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার এবং মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত তারা 71-এর ভুলের জন্য কোন রকম ক্ষমা চায়নি, বরঞ্চ বারবার দম্ভ ভরে এই 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা বাংলাদেশকে যেভাবে নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, এই বিষয়গুলো তারা এড়িয়ে যাচ্ছে। তারা 71-এ যে সকল যুদ্ধাপরাধী, পাকিস্তানপন্থী যুদ্ধাপরাধী আছে, তাদেরকে গ্লোরিফাই করে এখনো পাকিস্তানের যে পেজ আইএসপিআর, সেখানে নানা রকমের ফেসবুক পোস্ট দেওয়া হয়। অথচ এরা ছিল পরাজিত বাহিনী, এরা ছিল দখলদার বাহিনী, এরা ছিল নিপীড়নকারী বাহিনী। এই যে একটি হারামি রাষ্ট্র আমরা দেখেছি, যে আপনার মনে আছে নিশ্চয়ই এস এ সাব্বির, 2021 সালে। জি, আমি আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই, তারা দখলদার বাহিনীর থেকে বড় কথা, তারা ছিল গণহত্যাকারী। তাদের অস্ত্রের নলে এখনো 30 লক্ষ বাঙালির রক্ত লেগে আছে। জি, সেই রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে বর্তমান ইউনূস প্রশাসন পাকিস্তান সামরিক বাহিনীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কিভাবে রাখে? নাম্বার ওয়ান। আমি আমি ওই প্রসঙ্গে আসছি। হ্যাঁ, হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলি, আপনি যে একটু আগে যেটার কথা বলছিলেন, সেটা হচ্ছে এই যে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, হ্যাঁ, এই লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী
তিনি বঙ্গবন্ধুকে গাদ্দার বলেছেন ইমরান খানের ব্যাপারে প্রেস ব্রিফিং করতে যেয়ে। আমার কথা, তোমার তো দেশ, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তোমার দেশের সাবেক প্রধানমন্ত্রীকে কিভাবে রাখবা তোমার ব্যাপার, কিন্তু আমাদের জাতির জনককে কেন গাদ্দার বলবা তুমি? কারণ সে গাদ্দারি করেছিল বলেই তো আমরা গণহত্যার হাত থেকে বাঁচছি এবং স্বাধীনতার সার্বভৌমত্ব একটা দেশ পাইছি, স্বাধীন জনাব এস এ সাব্বির, সার্বভৌমত্ব আমি এখানে আপনাকে একটু 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 কারেক্ট, পলিটিক্যালি কারেক্ট করে দিই। সেটা হচ্ছে পাকিস্তানের বহু রাজনীতিবিদ কিন্তু বারবার বলার চেষ্টা করেছে বঙ্গবন্ধু আসলে গাদ্দার ছিলেন না। তিনি পাকিস্তানের গণতন্ত্রে বিশ্বাস করতেন। তিনি পাকিস্তানের মেজরিটি পার্টির নির্বাচিত নেতা ছিলেন। তিনি পূর্ব এবং পশ্চিম গোটা পাকিস্তানের সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রধানমন্ত্রী পদ পাওয়ার জন্য সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। তো তার সেই ম্যান্ডেটটি ছিল। তাকে বরঞ্চ এই 1970-এর নির্বাচনে কথা ছিল যে যারা নির্বাচিত হবে তারা পাকিস্তানের কনস্টিটিউশন করবে, তারা পাকিস্তান পাকিস্তানের যে সংবিধান সেটিকে কার্যকর করবে এবং পাকিস্তান কিভাবে পরিচালিত হবে সেটি করবে। তো এই যে বাঙালিরা যদি 70-এর অর্থাৎ নির্বাচনে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যেত, আপনার বাঙালিরা যদি, আমি একটু শেষ ভেতর করি থেকে এসা সাব্বির, একটু শেষ করি। এক মিনিট বা এক মিনিট জি, এক মিনিট বলেন। আপনার ভেতর থেকে এই সঠিক ইনফরমেশনটা নিয়ে আসার জন্যই আমাকে বঙ্গবন্ধুকে এইভাবে বলা লাগছে এই লাইভ অনুষ্ঠানে, যাতে জি আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে অ্যাকচুয়াল জায়গা থেকে চিনি। কেন? কারণ যখন শেখ হাসিনা ক্ষমতায় তখনই আপনি মিরপুর স্টেডিয়ামে একটা সাহসী কাজ করেছিলেন, সেই আর্কাইভটা আমি একটু জাতিকে দেখাতে চাই। পাকিস্তানের আনতে পারবে না, করতে পারবে না। এটা আমাদের অস্তিত্বে অনুভূতিতে আঘাত হানে। কারণ স্বাধীনতা পতাকা এবং জার্সি সাপোর্ট কোনটাই আনতে পারবে না, করতে পারবে না। এটা আমাদের অস্তিত্বে অনুভূতিতে আঘাত হানে। সেই বাংলাদেশের খেলার দিনে পাকিস্তানের পতাকা এবং জার্সি সাপোর্ট কোনটাই আনতে পারবে না, করতে পারবে না। এটা আমাদের অস্তিত্বে অনুভূতিতে আঘাত হানে। সুতরাং জি জাতি জাতি কিন্তু একটা ব্যাপার জানে না, আপনি যে যখন শেখ হাসিনা ক্ষমতায় তখনও কিন্তু আপনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে মিরপুর স্টেডিয়ামে গিয়ে পাকিস্তানি জার্সির বিরুদ্ধে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন। কেননা কারণ এই পাকিস্তানি আমাদের ৩০ লক্ষ গণহত্যার সঙ্গে জড়িত, বাঙালি গণহত্যার সাথে জড়িত। তো যখন এই পরিস্থিতিটা আমি আমার নিজের চোখে দেখেছি, তখনই আমার কাছে মনে হচ্ছিল যে আজকের অনুষ্ঠানে আপনি মনে হয় কিছু একটা মিস করছেন। এই জন্যই মূলত এই কথাটা বলা না না, আমি ওই যে প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম আর কি। তো বিষয় হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এই যে এই এদের এই পরিকল্পনা অনেক দিনেরই ছিল এবং আমি কিন্তু তখন 2021 সালে বিবিসি, তারপরে সিএনএন, আল জাজিরা, নানা বিদেশি সংবাদ মাধ্যম ছিল, তাদের সামনে দাঁড়িয়েও বলেছি যে এই যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের খেলার দিনে পাকিস্তানের সমর্থক বাংলাদেশে যদি থাকে, ধরেন পাকিস্তানের সাথে ভারতের খেলা, পাকিস্তানের সাথে অন্য দেশের খেলা, সেখানে কেউ ব্যক্তিগতভাবে পাকিস্তানের সমর্থন করা এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলার দিন নিজের দেশের বিরুদ্ধে দাঁড়ানো, পাকিস্তানের পক্ষে গিয়ে, এটার মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল তফাৎ। আমি আসলে এই জিনিসটা একদম। নিয়ে তখন দাঁড়িয়েছিলাম যে এটা আসলে সুদীর্ঘ পরিকল্পনার অংশ, যে আমাদের স্বাধীনতা ব্যর্থ, পশ্চিম পাকিস্তানিরা যাতে, মানে পাকিস্তান রাষ্ট্র যারা, তারা যাতে বলতে পারে ওই যে দেখো ঢাকা আমাদের এখনো কত সমর্থক, শেখ মুজিব আসলে ভুল ছিলেন, তিনি আসলে ভারতের চক্রান্তে এই দেশটাকে বিচ্ছিন্ন করেছেন। এই বয়ানটা একদম। তৈরি করার জন্যই আসলে তারা এই ঢাকার মাটিতে তাদের যে চর আছে, যে রাজাকারদের যে বংশধররা আছে, আলবদর, আল শামস এবং বিহারি যারা, তাদের বংশধররা, এই যে বিহারি কথাটি আমি কেন বললাম, আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় কখনো বিহারিদের প্রতি কোন রকমের বিদ্বেষ পোষণ, কোন ধরনের নাগরিক সুবিধা বাতিলকরণ, এই ধরনের কোনো কিছুই কিন্তু আমরা কখনো করিনি। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখলাম কি, এই বিহারিরা, তারা বাংলাদেশের 71 সালের স্বাধীনতা, প্রায় 54 বছরের আগের যে ঘটে যাওয়া ঘটনাটি, তারা মনে রেখেছে এবং তারা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না। তারা মনে করে যে তারা আসলে এ দেশটা পাকিস্তান থাকলেই ভালো হতো। এই যে আমরা দেখেছি নাফসিন নামে একটি মেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, সে পাকিস্তানের পতাকা নিয়ে ঢাকায় ক্যাম্পেইন করেছে। পাকিস্তান থেকে আগত মোহাম্মদ তাহির নামে একজন আইএসআই গুপ্তচর, যে ঢাকায় এসেছিল আসলে বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করার নামে, ঢাকায় পাকিস্তানের আইএসআই গুপ্তচর হিসেবে আমাদের
মূল জনস্রোতে মিশে গিয়েছিল বিগত 3-4 বছর ধরে। এবং এই মোহাম্মদ তাহিরকে যে জুলাইয়ের যে সন্ত্রাসী নাফসিন, এই মেয়েটির সাথে আমরা ঢাকার মাটিতে কিন্তু বারবার ক্যাম্পেইন করতে দেখেছি পাকিস্তানের পতাকা হাতে। তারা বারবারই বলার চেষ্টা করছে যে আমরা দুই ভাই, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের সম্পর্ক আত্মার। কিভাবে আমরা দুই ভাই হই? ভাই কখনো ভাইয়ের বুকে গুলি চালায়? ভাই কখনো বোনকে ধর্ষণ করে? ভাই কখনো মাকে রাজাকারদের বিছানায় তুলে দেয়? ভাই কখনো নিজের মা বোনকে পাক বাহিনীর হাতে তুলে দেয়? কখনোই দেয় না। তাহলে কিসের তারা ভাই? কিভাবে তারা ভাই হয়? এই যে বয়ানটা যারা বারবার তৈরি করতে চায়, এরা এখনো, আমরা দেখেছি যে এনসিপি কয়দিন আগে পুরাতন ঢাকায় একজনকে নমিনেশন দিয়েছে, সম্ভবত আদেল পরিবার। এই আদেল কে ছিল? তার বাবা ছিল 71 সালে পাকিস্তান যে প্রজাতন্ত্র দিবস ছিল 23শে মার্চ, সেই 23শে মার্চে তৎকালীন সময়ে সারা বাংলাদেশ সহ সারা পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং নির্বাচিত মেজরিটি পার্টি আওয়ামী লীগের ডাকে পাকিস্তান প্রজাতন্ত্র দিবসে কিন্তু আমরা প্রতিরোধ দিবস পালন করেছিলাম। সারা ঢাকা শহর কিন্তু বাংলাদেশের পতাকায় ছেয়ে গিয়েছিল, ধানমন্ডি 32 নাম্বার সহ। সেই দিন এই আদেল পুরাতন ঢাকায় পাকিস্তানের পতাকা টানিয়েছিল। তৎক্ষণাৎভাবে সেখানকার বাঙালিরা, বাংলাদেশিরা তারা প্রতিবাদ করাতে আদেল দোতলা থেকে গুলি চালায় এবং গুলিতে আওয়ামী লীগ কর্মী কামাল নিহত হয়। তো সেই আদেল পুত্রকে এনসিপি কয়েকদিন আগে মনোনয়ন দিয়েছে। তাহলে এনসিপি এর মাধ্যমে কি বার্তা দিতে যাচ্ছে? তারা বাংলাদেশে আসলে একটি পাকিস্তানপন্থী, একটি পাকিস্তান পন্থা, একটি মৌলবাদ পন্থা ব্যবস্থা কি আর আসলে তারা প্রতিষ্ঠিত করতে চায়? এই এনসিপি, এই এবি পার্টি, এই জামাতে ইসলাম, এই গণ অধিকার পার্টি, এরা আসলে ঘুরে ফিরে সব একই শুয়োরের ছানা। একদমই তাই। এবং তাহিরের কথা আপনি বলছিলেন, তাহিরের সঙ্গে আমি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কথা বলেছি এবং ও সবসময় মিডিয়াকে ঢাল হিসেবে ইউজ করেছে। এই যে দেখেন মিডিয়াকে কিভাবে ঢাল হিসেবে ইউজ করছে ও। ওকে নিয়ে সেই লেভেলের মিডিয়া কাভারেজ দিছে বাংলাদেশের মিডিয়াগুলো। লেখছে বাংলা ভাষার টানে করাচি থেকে ঢাকায় পাকিস্তানের তাহির। কিন্তু 5ই আগস্টের পর আমরা দেখলাম এই ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুইয়া থেকে শুরু করে সবার সঙ্গেই একেবারে খুল্লাম খুল্লাম রিলেশন। এবং আমরা বাংলাদেশি সন্তান হয়ে আমরা কখনো বেইলি রোডে স্টাফ কোয়ার্টারে ঢুকতে পারি না বা বেইলি রোডে অফিসার্স ক্লাবে যাইতে পারি না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। আর এই পাকিস্তানি নাগরিক, এই ছেলেটা শুধুমাত্র এই মিডিয়া কাভারেজের উপর ভর করে খুব সহজেই অফিসার্স ক্লাবে চলে যায়। তাহলে চিন্তা করেন, এগুলোর সঙ্গে আমাদের আমলাতান্ত্রিক একটা গোষ্ঠীও জড়িত। কিছু কিছু আমলাদের সহযোগিতা ছাড়া কিন্তু বাংলাদেশে পাকিস্তানের আগ্রাসন এত দূর আসে না। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন রাশেদ ভাই? আমি আপনার কাছে আসতে চাচ্ছি। ধন্যবাদ অন্তর আপনাকে। মিউট করা আপনার মাইকটা। পাকিস্তানি আগ্রাসন যেটা বলা হচ্ছে, দেখো এই যে 2024-এর জুলাই আগস্ট যেটা ঘটছে, এটা যেহেতু বলা হচ্ছে, এখন সকলে বুঝছে যেটা অনেক আগে থেকে আসলে তৈরি হয়েছে। কোটা আন্দোলন ওইটাতে ছিল আসলে মুখ্য বিষয় না, কোটা ওইটা ছিল এমনি। কোটার সবকিছু মেনে নেওয়া যাওয়ার পর আবার এক দফা এক দাবিতে কেন গেল? তখন পাকিস্তানি আগ্রহ, পাকিস্তানিরা কিন্তু এখন থেকে না, সেই 1971 সালের পর থেকে চেষ্টা করছিল, করতে করতে দেয়া 2018 পর থেকে, মানে তারা মোটামুটি যখন ইউএস এইড থেকে শুরু করে বাকিরা এখানে ইনফ্লুয়েন্স করা শুরু করলো, এই শুরু হইলো ওদের মূল। এবং একটা জিনিস তুমি খেয়াল করো যে কিছুদিন আগে, আমার মনে হয় 6 থেকে 7 মাস আগে, ইসরায়েল বলছিল যে প্যালেস্তাইনের যে হামাস গেরিলারা, হামাসে যখন ওরা নির্মূল করতেছে, ওরা বলছে হামাস চলে আসছে কোথায়? পাকিস্তান পর্যন্ত। হামাসের সেফ গার্ডই পাকিস্তান। এখন দেখা এর আগে আইএস এর সেফ গার্ডইও পাকিস্তান ছিল। ওসামা বিন লাদেনকে পাওয়া গেছে কোথায়? পাকিস্তানে। এবং গত এক সপ্তাহে ডন বলতেছে যে বাংলাদেশ হচ্ছে যে পুরা মৌলবাদের ঘাঁটি, জঙ্গি ঘাঁটি বাংলাদেশ, এইখান থেকেই যাচ্ছে এখন পাকিস্তান পর্যন্ত। এই যত জঙ্গি গোষ্ঠী ছিল সবগুলোর একটা নিবৃত্ত ইয়ে ছিল কোথায়? বাংলাদেশে। এবং ব্লিটস একটা পত্রিকা আছে, গত এক সপ্তাহ আগে সম্ভবত তারা একটা নিউজ করছে, ঢাকার একটা
ভালো এরিয়া থেকে একটা মাদ্রাসা, আবাসিক মাদ্রাসা রাতারাতি উধাও হয়ে গেছে। কেন উধাও হইল? শুধুমাত্র মাদ্রাসা না, ওই মাদ্রাসাতে নাকি 350 স্টুডেন্ট ছিল, শিক্ষার্থী 56 জন শিক্ষক ছিল, সবাই একই রাতে উধাও। এবং এটা উধাও হয়েছে কেন? যখন তোমার ইন্ডিয়ার এই বোমা ব্লাস্টের পরে তদন্ত চলতে চলতে ইন্ডিয়া থেকে 8 জন ডাক্তার অ্যারেস্ট হয়েছে, সব মুসলমান ডাক্তার যারা যুক্ত ছিল। তাদের মধ্যে দেখা গেছে ওই ডাক্তাররা ওই ইউনিভার্সিটি গুলোতে বাংলাদেশ থেকে কিছু ছেলে মেয়ে গেছিল ভিজিটে। আচ্ছা আচ্ছা। এবং তাদের নাম আস্তে আস্তে হঠাৎ করে সম্ভবত এইটার নাম যখন জড়ায় যাচ্ছে তখনই এরা উধাও। তার মানে হচ্ছে যে এরা উধাও হয়েছে এই কারণে এই মাদ্রাসা, যে যাতে কোনো ইয়ে না থাকে, কি ট্রাস্ট না থাকে, যে চুরি করলে একটা দাগ থাকে, কিচ্ছু না থাকে, মানে এটা হাওয়া হয়ে গেছে। এক রাতে এত বড় মাদ্রাসা কিভাবে হাওয়া হয়? কোন ভূমিকম্প সবসময় এরা ধর্মকেই ঢাল বানায়। খেয়াল করে দেখেন, এই টোয়াটা যদি প্রশাসন তুলে দিত, তখন হতো কি যে বাংলাদেশের প্রশাসন ধর্ম মানে না, তখন দোষ হইতো পলিটিশিয়ানদের, তখন দোষ হইতো সরকারের। খেয়াল করে দেখেন, মৌলবাদী গোষ্ঠীরা সব সময় বাংলাদেশে ধর্মটাকে ইউজ করে। এটা ধর্মটারে ইউজ করার আরো একটা কারণ আছে। আমাদের দেশের এখনো আমরা যতই বলি অক্ষর জ্ঞান নিরক্ষর, যতই বলবো বলো তুমি, এখনো 50% এরা অশিক্ষিত লোক আছে। এবং সবটা দেখো ওই যে বেল্ট, নর্থ বেঙ্গল বেল্ট যেটা আছে এইটা, তারা আমাদের এদিকে কক্সবাজার চকরিয়া মকরিয়া যেগুলো আছে, খুব গরিব শ্রেণী, এরা সব ধর্মের উপরে খুব আস্থাশীল। রাশেদ ভাই, আরেকটা বিষয়, এই যে ধর্মভীরু জনগোষ্ঠীর বাংলাদেশের ধরেন 90% যদি মুসলমান ধরি, এই 90%কে যদি আমি 100 ধরি, 100-র মধ্যে 99%ই আসলে ধর্ম সম্পর্কে কিছু জানে না। তারা কোরআনের বাংলা অনুবাদটাও কখনো পড়ে দেখে নাই, তারা কখনো ইসলামের ইতিহাসও পড়ে নাই, তারা কখনো এই যে ধর্মতত্ত্ব, তুলনামূলক ধর্মতত্ত্ব, এক ধর্মের সাথে আরেক ধর্মের যে ইতিহাসগত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তারা কখনো পড়ে দেখেনি, জানেনি। যার কারণে তাদেরকে মোটিভেটেড করা খুবই সহজ, কারণ তারা মনে করে যে আমি যেহেতু জানি না, তাহলে আমার সামনে যে দাড়ি টুপিওয়ালা লোকটি বসে আছে এই লোকটি মনে হয় অনেক কিছু জানে, তাহলে ও যাই বলে তাই তখন তার কাছে হচ্ছে আসমানি কিতাব মনে হয়। তো এটাকে যে মিসইউজ করে, হ্যাঁ মিসইউজ না, ওইটাকেই তোমার বলতে দেখো, আমার পরিচিত এক ছেলে আছে কোরআনে হাফেজ, সে কোরআনে হাফেজ, এবং তার পিছনে এই ইউরোপে আমি তার পেছনেও নামাজ পড়ছি। আচ্ছা, ছেলেটার পেছনে। তো ওই বেচারা যখন প্যারিসে আসলো প্রথম প্রথম, তো আইসা আমার বাসায় যাইতো, 2-4 দিন পর পরে আমার বাসায় যেত, আমার সাথে দেখা করতে যাইতো। কারণ ওর বড় ভাই তারা বলছিল যে মানে আমার সাথে যাতে যোগাযোগটা রাখে, কারণ ইউরোপে তো ও একলা বেচারা, কেউ নেই। তো আমার বাসায় আসতে একদিন সন্ধ্যার সময় আমি বের হইছি, বের হওয়ার পরে ও দেখতেছি ও ঘন ঘন খুব সালাম দিতেছে, সালাম আলাইকুম সালাম। আমি প্রথমে খেয়াল করিনি, কিরে হঠাৎ একসময় দেখে আমি, কিরে কারে সালাম দাও? তাই আমি বললাম যে এই হালিম, তুমি সালামটা দিতেছো কারে? ভাইয়া এই যে দেখতেছেন না, সব তো মুসলমান। ঘটে যে আমার বাসা যেখানে ফ্রান্সে, ঠিক আমার বাসার পেছনে বিশাল একটা জুইফদের প্রার্থনাগার আছে, এবং আমার ওই এরিয়াটা পুরো একটা জুইফ। সবাই মাথায় টুপি পরে, হ্যাঁ, লম্বা দাড়ি, আর সে মনে করছে সব মুসলমান। তাই বললাম যে তাহলে তো এরা তোমার সে বড় ইমাম না? বলে যে ভাইয়া হইতে পারে, দেখেন না কত সুন্দর এরা, দেখেন মাথায় পরে আছে দাড়ি। এইটা কিন্তু ওর দোষ না, এটা ওর দোষ না। তো আমি বললাম যে চলো ওদের এই মুসলমানদের মসজিদে যাই। আর ভিতরে যাই আর সে আর কোনো কিছু মিলাইতে পারতেছে না, কাহিনী কিছু মিলাইতে পারছে, কি হইতেছে। আমি এক কাজ করো, ওই 10 মিনিট পর মাগরিবের নামাজ পড়া ফেলাও নামাজ। ও বলছে ভাই আপনি মনে হয় শয়তানি করতেছেন। পরে আমি বাইরে এনে বললাম যে আসো, এটা জুইফদের এরিয়া, এরিয়াটা ফ্রান্সের সবচেয়ে দামি এরিয়া, জুইফ এরিয়া। আজকে আমি এই এরিয়াতে ঢুকতে পারতাম না, এই মস্কে আমি ঢুকতে পারতাম না, কিন্তু আমাকে বাধা দিচ্ছে না, কারণ হচ্ছে ওরা সবাই জানে যে আমি এই এরিয়ার এইখানে থাকি, আমার বাসা আর এদের পাশাপাশি দরজা, সারাক্ষণই আমারে দেখে এবং আমারে মনে করে যে এরা হার্মফুল, যে আমি কোনো সন্ত্রাসী কর্ম করবো না, এই জন্যই তারা আমার অ্যাক্সেস দেয়, কারণ ওরা জানে যে আমি এই, এবং সবাই চিনে এইখানে আমার, আমি শয়তানি করি এদের সাথে। তো এটা কেন হইছে? যে ও তো ধর্ম পড়ছে, ও তো কোরআনের সে আয়াত সূরা সবকিছু মুখস্থ করছে, ও হ্যাফজ করছে, এটা ওরা আল্লাহ ক্ষমতা দিছে,
ও বুকের ভিতর নিছে, আয়ত্ত ও করছে। বাহ্যিক কোনো জ্ঞান ছিল না, যার কারণে ওইটা। এখন কিন্তু সে চিনে যে কোনটা জুইফ, কোনটা মুসলমান, কোনটা কি। তো এইখানে আসার পরে ও নিজে আমার বলতেছে, ভাইয়া এখানে আমরা যখন নামাজ পড়তে যাই, দেখছেন ইমাম সাহেব তো প্যান্ট শার্ট পরা, হুম। প্যান্ট শার্ট পরা। আমগো এখানে হলে তো এতক্ষণে মাইরে ইমামরা দৌড়াইতো না, মানে ওর ফাঁসি হইতো। তো এখানে ইমাম সাহেব প্যান্ট শার্ট পরা থাকে, জামা যেহেতু কাঁচরা হয়, সুতরাং আর একটা জুব্বা ঢাইলা নেই, যা জুব্বাটা ঢাইলা নামাজটা পড়াই দিয়ে চলে যায়। আমাদের দেশের মতন এরকম ফন্দি ফিকির করে না। তো এই হচ্ছে যে আমাদের দেশে, তো ওই যেটা বলছিলাম যে আমাদের দেশের এই পোলাপাইন গুলারে, এই ফ্যামিলি গুলাকে তো শিখাইতে হাতে নেওয়া ভালো হয়েছে। এখন তোমার যখন বলা হয়েছে যে আমরা আগে জানতাম যে 3টা জিনিস আল্লাহ তাআলা গেলে জিজ্ঞেস করো, তোমার নবীকে, তোমার রবকে, আমার রব আল্লাহ, নবীকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন কি, ইসলাম। আর এখন বলা হইতেছে যে ওখানে গেলে জিজ্ঞাসা করা হবে তোমার দল কি, জামাত, তোমার দিন, দিন তো জিজ্ঞেস করবে না, তোমার প্রতীক কি জিজ্ঞেস করা হবে বলে, দাড়ি পাল্লা। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কি বলবো, এদের এই সমস্ত ইসলামের অপব্যাখ্যা শুনলে এমনি মেজাজটা খারাপ হয়ে যায়। কেননা আপনি দেখেন বাংলাদেশে ধর্ম চর্চার একমাত্র মাধ্যম বানায় রাখছে ওয়াজ। ওয়াজ থেকে যে ধর্মীয় অপব্যাখ্যা দেওয়া হয়, সেটা গিলেই তারা হচ্ছে চায়ের দোকানে তুমি ইসলামিক আলাপ করে। ওইটা বাদ দাও, আমাকে যদি, আমি সারা জীবন শুনে আসছি যে আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না। এটা তো সত্য। আল্লাহর ইশারা যদি না হয় আমাদের মুখ চোখ কিছুই নড়বে না। একদমই তাই। সেইখানে আল্লাহ তো সিদ্ধান্ত নেয় না, উনি কি সিদ্ধান্ত নেয়? উনি তো না। হুকুম করে যে হও, হয়ে হ্যাঁ, যেতে হয়ে বাধ্য। যায়। ভাই এখানে জামাত নেতারা বলতেছে আল্লাহ এইবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাতকে ক্ষমতায় আনবে। তার মানে তুমি কি বলতে চাইছো? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে তোমারে ক্ষমতা আনবে, আর এটা তোমারে বলে দিছে। ভাই এই অপতৎপরতা কিন্তু একদিনের না। 1954 সালের নির্বাচনের সময় ফ্রন্টের নির্বাচনী প্রতীক যখন নৌকা ছিল, এবং এই নৌকা প্রতীকটি কিন্তু আওয়ামী লীগের প্রতীক ছিল, কারণ যুক্ত ফ্রন্টের সবচেয়ে বৃহত্তম দল ছিল আওয়ামী লীগ। তো তখনকার সময় মুসলিম লীগ এবং জামায়াত নেতারা তারা ফতোয়া দিয়েছিল যে যুক্ত ফ্রন্টকে যদি ভোট দেওয়া হয় বা নৌকা মার্কাটকে যদি ভোট দেওয়া হয়, তাহলে স্বামী এবং স্ত্রী তালাক হয়ে যাবে। এটা কিন্তু 1954 সমাজে এই যে তালাক কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয় ছিল। তো জামাত কিন্তু ওই জায়গাটাতেই আঘাত করেছে এবং বলেছে যে আহ, আহ, নৌকা মার্কায় ভোট দিলে স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে। 1996 সালের নির্বাচনে আমি আমার পরিবারের লোকজনের কাছ থেকে যে গল্পটি শুনেছি, এই জামাতে ইসলাম তখন বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলু পড়বে। রাশেদ ভাই, আপনি নিশ্চয়ই তখন প্রাপ্তবয়স্ক, আপনার মনে থাকার কথা। তারা বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলু পড়বে। উল্টো আমরা কি দেখেছি, শেখ হাসিনা প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার গড়ে তুলেছিলেন। তো এই অপতৎপরতা কিন্তু একদিনের নয়। এই যে যাদেরকে ধর্মীয় গুরু বা ইসলামিক স্কলার হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়, আমি 2-3 জনের নাম বলি জাস্ট। এই যে আবু তোহা আদনান, 2020 সালে সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। হ্যাঁ, সারা দেশে রোল পড়ে যায়। আমি ছাত্রলীগের কিছু ছাগল, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে এরা কেন ছাত্রলীগ করে আমি জানি না, ছাত্রলীগের মধ্যে থাকা কিছু ছাগল দেখলাম এই ইসলামিক স্কলারের সন্ধান চাই। হ্যাঁ, এরকম পোস্টার ব্যানার হচ্ছে, ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়েছে। জামাত শিবির দিবে সেটা খুবই নর্মাল, কিন্তু আওয়ামী লীগের লোকজন কেন দিবে? কেন জানবে না যে কে আসলে কোন মতাদর্শের, কে উগ্র মতাদর্শের, কে লিবারাল, কে দেশের জন্য হার্মফুল, এটা কেন জানবে না? তো এই ইসলামিক স্কলারের চাই, সন্ধান চাই, মানে এমন একটা ভাব আওয়ামী লীগ সরকার তাকে গুম করে দিয়েছে, বা ভারতের তাকে গুম করে দিয়েছে। কিছুদিন আগে গাজীপুরে আমরা যেটি দেখলাম, যাক ইমাম নিজে নিজে গুম হয়ে দাবি করলো কি যে ইসকন তাকে বলৎকার করেছে। মানে ইমামরা হচ্ছে, আমরা ছোটবেলায় দেখতাম যে সমাজের সম্মানিত লোকরা ইমাম হয়, আর সেই লোকটি নিজের সম্পর্কে এরকম একটি বাজে কথা বললো যে তাকে নাকি বলৎকার করা হয়েছে। পরে পুলিশ বের করলো কি, ইউনূসের পুলিশ, এটা তো তাদেরই পুলিশ, তাকে সাজিয়েছে। তো 20 সালে যে আবু তোহা আদনান গায়েব হয়ে গিয়েছিল, পরে জানা গেল সে তার এক স্ত্রীর সাথে গায়েব হয়ে গিয়েছে, মানে এই স্ত্রীর কথা তার আরেক স্ত্রী জানে না। এই হচ্ছে এদের চরিত্রের অবস্থা। এই যে মামুনুল হক,
সারা দেশের হেফাজতের নেতাকর্মীরা তখন মোদি বিরোধী বিক্ষোভ করছে, তাদের তাদের মধ্যে একটা ইসলামিক আহ, চেতনা জাগ্রত করে দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে সহিংসতা করিয়ে 1 ডজন লাশের উপর দিয়ে সে কি করলো, তার গার্লফ্রেন্ডকে নিয়ে সোনারগাঁও রিসোর্টে চলে গেল। হ্যাঁ, এবং সে কিন্তু এটা স্বীকার করেছে, তার বউ না, তার ওয়াইফ কিন্তু তাকে ফোন দিয়েছে যে কি ঘটনা। সে কিন্তু তখন বলেছে যে আচ্ছা, শহীদুল ভাই ওয়াইফ। হ্যাঁ, এই হচ্ছে এই যে মামুনুল, সে কিন্তু বাংলাদেশে এখন অনেক বড় ইসলামী নেতা। সে কিছুদিন আগে আফগানিস্তান সফর করে এসেছে, ইসলামিক ইমারাত অফ আফগানিস্তান। হ্যাঁ, যে আফগানিস্তানকে বলা হয় বিশ্বের একমাত্র ইসলামী শরীয়তের দেশ আর কি, যেখানে ইসলামটা পরিপূর্ণভাবে আছে। সেখানে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে গিয়েছে মামুনুল হক, সে ইসলামের প্রতীক বাংলাদেশে। মিজানুর হক রহমান আজহারি, সে মহানবী ইসলামের বউ বলেছে উনি ইনটেক না, ভার্জিন না। এই ধরনের কথা কি আপনি আপনার মা খালা সম্পর্কে বলতে পারবেন? পারবেন না। সে নবীর বউকে নিয়ে বলেছে, সেটা ধর্ম অবমাননা হয় না? তো এরা হচ্ছে বাংলাদেশে ইসলামিক স্কলার, এদের ডাকে এই যে মব সন্ত্রাসীরা এখন এই জন্য ভারত দখল করবে। হ্যাঁ, এদের ডাকে এই যে কিছুদিন আগে জামাত বললো 50 লক্ষ নাকি তৈরি আছে ভারত দখলের জন্য, এবং এই জন্যই এই সকল অস্ত্র হচ্ছে এখন ইয়া করা হচ্ছে, মাঠে আচ্ছা, ছাড়া হচ্ছে চীন এবং পাকিস্তানের আমি সহায়তায়। আমি এই টপিক থেকে আরেকটু সুইচ করব এইদিকে। এটা তো গেল হচ্ছে মৌলানাদেরকে নিয়ে এক ধরনের গেম বা কনস্পাইরেসি, মানে ধর্মের ব্যানারে ধর্মের অপব্যাখ্যা দিয়ে। এখন বাংলাদেশে তো উপজাতিরাও বসবাস করে, করে না? তা আপনারা জানেন যে পাহাড়ের সাথে কিন্তু শান্তি চুক্তি সম্পন্ন করতে দীর্ঘ বেশ কয়েক বছর আগে, মানে এক যুগেরও আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা কিন্তু শেখ হাসিনার একটা অর্জন। তো এখন আমাদের প্রধানমন্ত্রীর অর্জনটাকে ধূলিসাৎ করার জন্য পাহাড় থেকে দুই একটা আইটেম লঞ্চ করায়া আমাদের দেশে চাকমাদের দিয়ে শেখ হাসিনা বিরোধী ক্যাম্পেইন চালু করা হয়েছে, যে ভারতে নাকি শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। এই যে দেখেন হাসিনা কি অসুস্থ, ঘটনা দিচ্ছে। এখন এই জন্য খাওয়াচ্ছে খুশিতে। সে যদি মারা যায়, শেখ হাসিনা অসুস্থ, এখন এই জন্য খাওয়াচ্ছে খুশিতে। সে যদি মারা যায়, গরু জবাই করে আমরা মেজবানি করব, ঠিক আছে? হ্যাঁ করো, দোয়া করবা যাতে মারা যায়। হ্যাঁ, ভাই এই যে ভাই ওর আপনাদের এলাকার ভাষা আর কেউ না বুঝুক, আপনি কিন্তু বুঝছেন মেজবানি জিনিসটা কি। ওকে দেখে জাস্ট দাওয়াত, আমার একটা দাওয়াত লোকের দেওয়া। কথাই মনে পড়েছে। ওকে দেখে জাস্ট আমার একটা লোকের কথা মনে পড়েছে, 71-এর রাজাকার মেজর ত্রিদীপ রায়, যে কিন্তু আসলে ত্রিদীপ রায়, হ্যাঁ, মেজর ছিল না, যে কিন্তু আসলে সামরিক কমান্ডার ছিল না। পাকিস্তানের একদমই প্রতি তাই। তার আনুগত্য, পাকিস্তানের প্রতি তার আনুগত্য এবং বাঙালি নিধনে তার ভয়াবহ সমর্থন এবং কার্যক্রমে সন্তুষ্ট হয়ে তৎকালীন পাকিস্তান প্রশাসন তাকে মেজর উপাধিতে ভূষিত করে। ত্রিদীপ রায়, হুম, চাকমা রাজা। হুম, ওকে দেখে জাস্ট হুম। আমার এই চাকমা রাজার চেহারাটাই ভেসে উঠছে চোখের সামনে। এই যে ব্যারিস্টার ফুয়াদকে দেখলে তারেকের যেমন মনে হয় যে ওর মাথায় একটা চাঁদতারা পতাকা খোঁচা আছে, তো ওরে দেখার পর আমার হুম, ওই চাকমা রাজা ত্রিদীপ রায়ের কথা মনে পড়ছে। একদমই তাই। ত্রিদীপ রায়ের বংশধররা এখনো তো হিল ট্র্যাকে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ইউএন এর সহযোগিতায়। এটা তো আমরা, এটা নিয়ে আমি একটা বিশ্লেষণমূলক ভিডিও বানাবো, আসবে শীঘ্রই, দেখতে পাবেন। আহ কারণ কি, এদের এই বংশগুলো কিন্তু এখনো পাকিস্তানের পক্ষে কাজ করতেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। তো রাশেদ হায়দার ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে শেখ হাসিনার মারা গেলে মেজবানি খাওয়াইবো এই চাকমায়, হ্যাঁ, এখন কথা হচ্ছে মানে চট্টগ্রামের ভাষায় মেজবানির কি খুব মানে গ্রহণযোগ্যতা আছে? খুবই। তার হচ্ছে মেজবানি মানে তোমরা যেটাকে মেহমান বলো, আমরা এটাকে মেজবান বলি। আমরা মেহমানকে তো মেজবান চল্লিশা বলি, আসছে, মানে মেহমান চল্লিশা আসছে। বলি। আর হ্যাঁ, মেজবানিটা আসলে আমরা ওই যে তোমার মানুষ টানুষ মারা গেলে যে জিয়াফত বলে অনেক জায়গায়, আমরা ওইটাকে মেজবানি বলি। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় একটা জিনিস বলি, আমরা বলছি শেখ হাসিনার অবদান পাহাড়ের শান্তি, শান্তি চুক্তি যেটা হ্যাঁ, সন্তুল আর্মার সাথে, হুম, সন্তুল আর্মার সাথে শান্তি চুক্তি করার কারণে কিন্তু পাহাড়ের কিন্তু সবাই কিন্তু আসলে শান্তি চুক্তিতে যায় নাই, হুম, সবাই পছন্দ করে নাই। বাংলাদেশের হুম, স্বাধীনতা লাভ যেমন জামাত পছন্দ করে নাই, তেমনি পাহাড়েরও একটা অংশ ভয়ে এই শান্তি চুক্তি মেনে নিছে। তারা কিন্তু হুম, চায় না এই শান্তি চুক্তিও, কারণ তাদের উদ্দেশ্য ছিল পাহাড় আলাদাকরণ, এই পাহাড়কে আলাদা করা, পার্বত্য চূড়া আলাদা।
তো সেই গ্রুপটাতে এতদিন প্রেশারের কারণে কিছু বলতে পারে নাই, এখন একটা চান্স পাইছে যে শেখ হাসিনাকে তো এই দেশের মানুষ তো দৌড়াইছে, তাইলে এখন আমরা আমাদের কাজ, সুতরাং যে দুধ কলা দিয়া সাপ যেরকম পুষে না, সেম ওই কাহিনী, দুধ কলা দিয়ে সাপ পুষতেছে এখন। এখন এরা মনে করছে আরে শেখ হাসিনার বিরুদ্ধে বলতেছে এ আমার বন্ধু, মানে শত্রু শত্রু আমার বন্ধু, শেখ হাসিনার বিরুদ্ধে বলতে এরা বুকে টানো, দুধ কলা দিয়ে ওরা সাপ পুষতেছে। আর এরাই কয়দিন পরে কইবে যে আমরা এবার পাহাড় চাই। পাহাড় অশান্তি করতেছে কারা? এখন এই গ্রুপটাই, কিন্তু এই গ্রুপটাই পাহাড়ে অশান্তি করতেছে। পাহাড়ে প্রধান দুটি সংগঠন ছিল, একটা ছিল ইউপিডিএফ আর একটা ছিল জনসংহতি সমিতি। তো আমার যতটুকু মনে পড়ে, হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে জনসংহতি সমিতি হচ্ছে শান্তি চুক্তির পক্ষে ছিল এবং ইউপিডিএফ তারা শান্তি চুক্তির বিরোধিতা করেছিল। তারা পুরোপুরি ভাবে অস্ত্র সমর্পণ করে নাই এবং এই জনসংহতি এবং ইউপিডিএফ এর মধ্যে দীর্ঘদিন ধরে কিন্তু পাল্টাপাল্টি হামলা চলে আসছিল এবং এই বিষয়টি দেখভালের জন্যই কিন্তু পাহাড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। তো আমরা 5ই আগস্টের পরে কিন্তু পাহাড়ে ভয়াবহ দাঙ্গা দেখেছি। শেখ হাসিনার আমলে কিন্তু এরকম দাঙ্গা বা এরকম হামলা খবর আমরা কিন্তু খুবই মানে একেবারে বছরেও একটা শুনতাম না, কিন্তু 5ই আগস্টের পর থেকে কিন্তু এটা নিয়মিত। এবং দেখলাম যে এই যে আরকান আর্মি এবং মায়ানমারের যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তারা নিয়মিতই বাংলাদেশের পাহাড়ে আসা যাওয়া করে, এখানে তাদের নিজের দেশের মতো ডিজে পার্টি করে, নিজের দেশের মতো তারা এখানে যাচ্ছে তাই করে বেড়ায়। তো আমার দেশটা আসলে কি আমার দেশ আছে? পাহাড়কে কি বিচ্ছিন্ন করে আমাদের নেত্রী বলে গিয়েছিলেন যে এখানে একটি দেশ হবে? আমাদের দেশ গরিবের বউ সবার ভাবি হয়ে গেছে বিশ্ববাজারে। এখানে একটা আরেকটা কথা বলি, জিনিস আছে, পাহাড়ে শেষ করি। পাহাড়ে কিন্তু দুইটা গ্রুপ না, পাহাড়ে কিন্তু 6টা গ্রুপ। প্রথম গ্রুপ যেটা ইউপিডিএফ প্লাস সেনাবাহিনী, এটা একটা গ্রুপ, কিন্তু ইউপিডিএফ সেনাবাহিনী, ইউপিডিএফ এর 3টা গ্রুপ হয়। আচ্ছা, জেএসএস যেটা ওটা হচ্ছে সন্তুল আর্মার, আবার জেএসএস এর জেএসএস এর আরেকটা আছে, সেটা সংস্কারপন্থী গ্রুপ বলে। ইউপিডিএফ প্রসিদ গ্রুপ, ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ আছে ইউপিডিএফ এর, আবার ইউপিডিএফ প্লাস সেনাবাহিনী আছে এবং কুকিচিন আর্মি আছে। আচ্ছা, সন্তুল আর্মার গ্রুপটা সবচেয়ে বড় ছিল, চুক্তি করার পরে কিন্তু এগুলো সব ভাঙছে, ভাঙিয়া কিন্তু এই 6টা ডিভিশন হয়েছে। এবং আমি শুধু তাই না, এই যে চুক্তি করার মাধ্যমে তাদেরকে নিরস্ত্রকরণ করছে বলেই কিন্তু অনেকটা এখন কিন্তু ফাইট দেওয়ার মতো বা কাউন্টার দেওয়ার মতো কিছু নাই। যেমন বাংলাদেশের সর্বহারা গ্রুপটাও একই অবস্থা। শেখ হাসিনার যে একটা সোশ্যাল পেশি শক্তি সেটা কিন্তু নাই। কারণ শেখ হাসিনা সবসময় বিশ্বাস করছে যে অস্ত্রের রাজনীতির দরকার নাই, অস্ত্র শুধু প্রশাসনের কাছে থাকবে। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের রাজনৈতিক এরিয়ার ভিতর হগল বগল লাগায় দিয়া ঠিকই পাহাড় নিয়ে ঠিকই কনস্পাইরেসি হচ্ছে, ঠিকই কনস্পাইরেসি করতেছে ওই সামরিক গোষ্ঠীটা, যেই সামরিক গোষ্ঠী প্রশাসনের মোড়কে ওই গোষ্ঠীটার সাথে হাত মিলিয়েছে, যেই গোষ্ঠীটা চায় পাহাড় আলাদা হোক এবং বাংলাদেশ ভাঙুক, ফাটল ধরুক। এস এ সাব্বির, আপনি একটা একটা বিষয় দেখেছেন কিনা, 2024-এর 5ই আগস্টের পরে জামায়াতের আমির, যে জিন্দা পীর যাকে বলা হয়, সে একটি মন্তব্য করেছে যে বাংলাদেশে 2টা শ্রেণী আছে, তারা দেশপ্রেমিক। একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামাতে ইসলাম। তো 71 সালে আমরা কি দেখেছি? পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলে জামাতে ইসলাম এদেশের নারীদেরকে ধর্ষণ করেছে, এদেশের মানুষকে হত্যা করেছে। তো এই হচ্ছে তাদের দেশপ্রেমের সংজ্ঞা। এবং আপনি দেখবেন পৃথিবীর যেখানে যেখানে ইসলামিক এবং মূল ক্ষমতায় আসতে চায়, তারা সবসময় তাদের মধ্যে একটা মিলিটারির প্রতি প্রেম থাকে এবং এই জন্য এটাকে বলা হয় মোল্লা মিলিটারি শাসন। পাকিস্তানে 1978 সালে যে জেনারেল জিয়াউল হক যিনি ক্ষমতায় এসেছিলেন ভুট্টোকে ফাঁসি দিয়ে, তিনি কিন্তু পাকিস্তানে প্রকাশ্যে বেত্রাঘাত, প্রকাশ্যে ফাঁসি দেওয়া, প্রকাশ্যে পাথর নিক্ষেপ, এই যে ইসলামে যে ধরনের শাস্তির কথা উল্লেখ আছে সেগুলো কিন্তু প্রবর্তন করেছিলেন। এবং এই জিয়াউল হক কিন্তু পাকিস্তানে যে প্রপার যে মোল্লা মিলিটারি শাসন, যেটাকে আমরা এখন কথায় কথায় বলি, বাংলাদেশে এখন যে ছায়া মোল্লা মিলিটারি শাসন এখন চলছে, তো সেটা কিন্তু প্রথম প্রকাশ্যে আনেই হচ্ছে এই জেনারেল জিয়াউল হক, যে পরবর্তীতে পাকিস্তান আফগানিস্তানে এই তালেবান গঠন করতে মার্কিন সহায়তা নিয়েছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। এবং পরবর্তীতে
বলা হয়ে থাকে যে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান, কিন্তু সিআইএ ততক্ষণই তাকে বাঁচিয়ে রেখেছে যতক্ষণ পর্যন্ত তাদের প্রয়োজন মনে করেছে। তো এই হচ্ছে মোল্লা মিলিটারি শাসনের পরিণতি। তো বাংলাদেশে ওয়াকার সহ ওয়াকার ইউনুস পাকিস্তানের আহ, খুব বিখ্যাত একজন প্লেয়ার ছিলেন। ওয়াকার ইউনুস আপনার মনে মনে আছে কিনা? তো আহ, বাংলাদেশে যে ওয়াকার ইউনুসের শাসন, এই মোল্লা মিলিটারি শাসন, তাদেরও জেনারেল জিয়াউল হকের সেই পরিণতিটার কথা মাথায় রাখা উচিত যে আপনাদেরকে আইএসআই ব্যবহার করছে, সিআইএ ব্যবহার করছে। হ্যাঁ, আপনাদের পকেটে ডলার ঢুকছে। এই দিনও দিন না, আরো দিন কিন্তু আছে। কখন যে আপনারা খরচ হয়ে যাবেন আপনারা নিজেরাও জানেন না। যতই আপনারা অস্ত্র আনেন, জঙ্গিবাদ কায়েম করেন, এই আসিফ বাহিনী তৈরি করেন, মিলিশিয়া তৈরি করেন, জঙ্গিবাদী বাহিনী তৈরি করেন, এরা আপনাদেরকে রক্ষা করতে পারবে না। কারণ বাংলাদেশ হচ্ছে একটা গরম তাওয়ার মতো। এখানে এখানে কেউ কিন্তু অপকর্ম করে স্থির থাকতে পারবে না। এখানে কিন্তু মুঘলরা এসেও কিন্তু নাকানি চুবানি খেয়ে গিয়েছে বারো ভূঁইয়াদের কাছে। তারা কিন্তু বাংলার নৌবাহিনীর কাছে বারবার পরাস্ত হয়েছে। তারা কিন্তু এসে দেখেছে যে বাংলায় জোয়ার হয়, ভাটা হয়, সকালে নদী এক জায়গায়, বিকালে আরেক জায়গায়। তো এই দেশে কিন্তু তারা তখনই বুঝে গিয়েছিল এই দেশ তারা শাসন করতে পারবে না। তো আপনারা যারা মনে করেন যে মোল্লা মিলিটারি শাসন স্থায়িত্ব দিবেন এই দেশে, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। একদমই তাই। পাকিস্তানের আইএসআই, সিআইএ এদেরকে কথা শোনা ওয়ান যাচ্ছে টাইম না? গ্লাসের মতো ইউজ করবে, ইউজ করে ছুঁড়ে ফেলে দিবে। আহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে না? ওকে, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন না না? আপনি কি এখন আমাকে শুনতে জনাব এসএস পাচ্ছেন? সাব্বির, আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, আপনি হেডসেট থেকে আপনার সংযোগটি বিচ্ছিন্ন করুন, সরাসরি কথা আহ, বলুন, আপনার কথা শোনা যাচ্ছে না। এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? না, শোনা যাচ্ছে না। আচ্ছা, 1 মিনিট। আহ, আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন? ও, আমি কিন্তু শুনছি ক্লিয়ার। হামজা, তুমি কি শুনতেছো আমাকে? আমি তাহলে লিভ নিয়ে ঢুকতেছি, আমি শুনতে পারছি না। হ্যাঁ, আমি শুনতেছি। তোমার এটা মুইট হয়ে গেছে কোথাও থেকে। কিছুক্ষণের জন্য আমাকে নিজেরে মনে হইতেছিল যে আমি মনে হয় মানে অদৃশ্য জিন হয়ে গেছি, যেটা হচ্ছে মরার পর মানুষের আত্মা যেমন ডাকলেও শুনে না, এরকম। না, আমি শুনতেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হামজার হয়তো টেকনিক্যাল সমস্যা হতে পারে। ও আবার হামজার আসলে আমরা প্রবলেম আবার ছিল, ওকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যুক্ত করব। তো এখন ভাই, একটা বিষয় আমার খুব জানার ইচ্ছা। হ্যাঁ, এখন শুনতে এই পাচ্ছি। যে বর্তমান বর্তমান বাংলাদেশের এই যে রেডিকুলাইজ সিচুয়েশন, এখান থেকে উত্তরণের জন্য করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন রাশিদ ভাই? এই রেডিকেলাইজেশন, হ্যাঁ, যেমন আমি চিন্তা করি যে যতগুলা রেডিকালাইজ দেশ আছে সবগুলোতে যেমন কেউ না কেউ একটা করে পারমাণবিক বোমা ফালাক, সব ধ্বংস হয়ে যাক, অথবা চিন্তা করি যে একটা ভূমিকম্প হয়ে সব ডুবা যাক। সেই রকম যে বাংলাদেশে এখন যে রেডিকালাইজেশন, বাংলাদেশের মানুষ যতদিন বুঝবে না, যতদিন এটা ঠিক। বাংলাদেশের জনগণ তাদের ছেলে মেয়েদেরকে ওই পটু মারার জন্য মাদ্রাসায় পাঠানো বন্ধ না করবে, ততদিন হুম, পর্যন্ত রেডিকালাইজেশন বন্ধ হবে না। আমরা একদমই তাই। সহজ সরল ভাষায় বুঝি আল্লাহর ঘর কোনটা? কাবা শরীফ, মক্কা শরীফ আল্লাহর ঘর। আর নবীর ঘর বলতে কি বুঝি? মসজিদ। মদিনা শরীফ। মসজিদ। আচ্ছা, নবীজি বিচার আমি আচার সেদিকে মসজিদে করছে। আমি আর ব্যাপারটা একটু এই ক্লিয়ার মসজিদেও করে এখন বলি। বলাৎকার হয়। যেমন কোন গ্রাম অঞ্চলে যারা চাষাবাদ করে, আমরা সবাই মোটামুটি গ্রামে বড় হয়েছি, বাংলাদেশের 80% মানুষ গ্রামে বড় হয়েছে। তো গ্রামে আমরা যখন কোনো জমি দেখি, কোনো ক্ষেত যখন আগাছায় ভরে যায়, তখন ওই ক্ষেতে কি চালানো হয়? ট্রাক্টর। ট্রাক্টর চালিয়ে ক্ষেতটাকে একেবারে আগাছা।
একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত করে ওখানে নতুন করে চাষাবাদ হয়। তো আমরা যেহেতু, আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আছি, আমি আওয়ামী লীগের একটি বন্ধুপ্রতিম সংগঠনের আহ, দায়িত্বরত কর্মকর্তা, এই দায়টা আমাকেও নিতে হবে। আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল 16 বছরে, আমরা বাংলাদেশে যে সাংস্কৃতিক বিপ্লব সেটি আমরা করতে পারিনি। আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলতে পারিনি। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস তাদেরকে শিক্ষা দিতে পারিনি। এই ব্যর্থতা আমাদের আছে, এই ব্যর্থতা দায় আমরা স্বীকার করে নিচ্ছি। এখন যেহেতু সেটি আমরা পারিনি, এখন আসলে বাংলাদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব আমরা যদি সেটা হতে পারে মুক্তিযুদ্ধের মতো আরেকটি সশস্ত্র বিপ্লব হতে পারে। মুক্তিযুদ্ধ তো আসলে আমরা 9 মাসে বিজয় অর্জন করেছি, যেখানে ভিয়েতনামীদের আসলে প্রায় 9 বছর 10 বছর লেগে গিয়েছিল। আমাদের 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষকে ওরা হত্যা করেছে। ভিয়েতনামের যুদ্ধ প্রায় একই সংখ্যার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু সেটা 9-10 বছরে। তাহলে আমরা ভিয়েতনামে কি দেখতে পাই? ভিয়েতনামে কিন্তু মুক্তিযুদ্ধের পরে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তাদেরকে কিন্তু কোন রকমের কোনো স্পেস দেওয়া হয় না। তাদের 3 প্রজন্ম পর্যন্ত সরকারি চাকরি বাতিল করা হয়, তাদের রাষ্ট্রীয় সম্পদ, তাদের সম্পদকে রাষ্ট্রীয়করণ করা হয়, তাদেরকে এমন ভাবে নিশ্চিহ্ন করা হয়, হত্যা না করেও যেভাবে মানে তাদেরকে দেশের মূল জনস্রোত থেকে বিচ্ছিন্ন করা হয়। ভিয়েতনামে কিন্তু এখন কোনো মার্কিনপন্থী মানুষ নেই বা কোনো রাজাকার নেই। ভিয়েতনাম যুদ্ধটা মূলত মার্কিনীদের সাথে, উত্তর ভিয়েতনামের সাথে দক্ষিণ ভিয়েতনামের যে যুদ্ধ সেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়েছিল। তা আমরা যেহেতু সেটি করতে পারিনি, তার মানে কি আমাদের মুক্তিযুদ্ধটা আসলে 9 বছরের যুদ্ধটা আমরা 9 বছরে শেষ করেছি, এখনো 8 বছর 3 মাসের যুদ্ধ বাকি আছে আমাদের। তো মুক্তিযুদ্ধটা শেষ করাটা খুব দরকার, যুদ্ধটা এখনো বাকি আছে। তো যেহেতু আমরা অপ্রস্তুত অবস্থায় বঙ্গবন্ধুর মেধা এবং যোগ্যতার কারণে খুব কম সময়ে আমরা আসলে স্বাধীনতার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম, এটা আসলে আহ, আমি বলতে চাইবো এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যই বলা যায়। কারণ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের প্রত্যেকটা ঘর যদি আক্রান্ত হতো, দেখা গেছে একটা গ্রাম জ্বালিয়ে দিয়েছে, পাশের গ্রামের কিছু কিছু মানুষ রক্ষা পেয়েছে বা কিছু কিছু মানুষ রক্ষা পেয়েছে। তো ভিয়েতনামের মতো যদি বছরের পর বছর তারা সেই ক্ষয়ক্ষতির শিকার হতো, তাহলে এই মুক্তিযুদ্ধের যে প্রকৃত মহত্বটা, মুক্তিযুদ্ধের প্রতি প্রকৃত মূল্যটা তারা অনুধাবন করতে পারতো। তো আরো একটি বিপ্লব, আরো একটি মহাবিপ্লব হয়তো প্রয়োজন হবে, এবং আমার ধারণা বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে ফেলার মাধ্যমে এবং বঙ্গবন্ধু কন্যাকে এই ক্যাঙ্গারু কোর্টে ফাঁসির রায় দেওয়ার মাধ্যমে ইটস অলরেডি স্টার্টেড। আমার ধারণা ইটস অলরেডি বিগান, এটা শুরু হয়ে গিয়েছে আহ, এবং এটা নীরবে চলছে। এটা যে কোনো সময় আসলে মানে কুরুক্ষেত্রে পরিণত হতে পারে, এবং সেটারই আসলে ড্রেস রিহার্সাল আমরা দেখতে পাচ্ছি। আসিফ বাহিনী তারা তৈরি করছে যাতে তারা গণহত্যা করতে পারে, 71-এর আল বদর আল শামস বাহিনীর মতো আসিফ বাহিনীও তৈরি হচ্ছে। মাহফুজ বাহিনীও আমরা দেখবো। মাহফুজ আলমও কিন্তু এরকম বলেছিল যে বাংলাদেশের প্যারামিলিশিয়া দরকার, হ্যাঁ, একটি গৃহযুদ্ধ হবে। মাহফুজ আলম উপদেষ্টা থাকা অবস্থায় কিন্তু বলেছিল যে একটি দেশে একটি গৃহযুদ্ধ হবে কোনো না কোনো ফরম্যাটে। তো এই সরকারের যে অবৈধ সরকারের যে ছাত্র উপদেষ্টা ইউনূস বলে থাকেন যে তিনি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত, তার মানে এই সরকারটা আসলে সরকারের বৈধতা ছাত্ররা। তো তারাই যেহেতু বলেছে যে গৃহযুদ্ধ হবে, তার মানে এটা হবেই। এবং এটা আসলে এই নিয়তি মেনে নিয়েই আসলে ধ্বংসের মাধ্যমে নতুন যে স্বপ্ন, নতুন যে চারা গাছটি উঠবে সেটির অপেক্ষা আমাদের করতে হবে। এটি আমাদের খুবই দুর্ভাগ্য যে শেখ হাসিনা 16 বছর আমাদের দেশকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছিলেন, অর্থনৈতিকভাবে আমরা এমন একটি জায়গায় চলে গিয়েছিলাম, সেই জায়গা থেকে এখন আমরা আম, ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর রাজনীতি, ভঙ্গুর স্টেবল অবস্থায় চলে যাচ্ছি। আমাদের দেশটা একটা বাফার জোনে পরিণত হচ্ছে বিভিন্ন বড় বড় রাষ্ট্রের রাজনীতির জন্য। তো এটা আসলে খুবই দুঃখজনক। আমি একজন মুক্তিযোদ্ধার দৌহিত্র হিসাবে, একজন মুক্তিযোদ্ধার প্রজন্ম হিসাবে আমাদের স্বাধীনতাকে যে এইভাবে তারা ব্যর্থ প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে, এর জন্য আমি অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত
কষ্ট পাচ্ছি। আমি আমার মুক্তিযোদ্ধা নানাকেও দেশে দেখতে যেতে পারিনি। তিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। আমি বিদেশের মাটিতে নির্বাসিত থাকার কারণে। তো এই নিয়তিটা আসলে মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে কি আপনি কোনোভাবে এটা বলতে চাচ্ছেন যে আত্মরক্ষার্থেই মানুষ যুদ্ধে যুক্ত হয়ে যাবে অনেক ক্ষেত্রে? কারণ যেহেতু ওরা যুদ্ধটা ঘোষণা করছে, ওরা প্যারামালেশিয়া তৈরি করতেছে, ওরা মারার জি, জন্য জি। তৈরি করে ওরা অলরেডি এই যে এবি জুবের ডাকসুর সম্পাদক আমাদের অধ্যাপক জামাল স্যারের উপর হামলাকারী। আজকে আমি একটা ফটোকার্ড দেখলাম, সে বলেছে যে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে যাতে এদেরকে নিশ্চিহ্ন করা হয়। তার মানে আপনি বাংলাদেশের জনসংখ্যার 40% মানুষকে আপনি নিশ্চিহ্ন করে দিবেন। আহ, এটা তো আসলে পরিষ্কারভাবে গণহত্যার ইঙ্গিত। এটা তো ইউনূস নিজেও বলেছে যে তারা কি শুধু সরকারে আছে, তারা তো আপনার গ্রামে আছে, তারা আপনার মহল্লায় আছে, তাদেরকে কিছু করতে পারতেছেন? মানে কি তাদেরকে কিছু করতে হবে? হ্যাঁ, পরিষ্কার ভাবে একটি জাতিগোষ্ঠীকে নিধনের জন্য উনি ইঙ্গিত দিচ্ছেন। যারা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয়তাবাদকে বিশ্বাস করে, একটি জাতি রাষ্ট্রে বিশ্বাস করে, তাদেরকে আপনি নিশ্চিহ্ন করতে নির্দেশ দিচ্ছেন। গণহত্যার সংজ্ঞা অনুযায়ী ধর্ম, জাতি, বর্ণ, নিগোষ্ঠী, তাদেরকে যদি আপনি ইন্টেন্ট টু ডেস্ট্রয়, একেবারে ইন্টেনশনালি ধ্বংস করতে চান, স্থানান্তরিত করতে চান বা নিয়ন্ত্রণ করতে চান, তাহলে সেটি গণহত্যার অংশ। 1948 সালের গণহত্যা কনভেনশন অনুযায়ী, গণহত্যার সংজ্ঞা অনুযায়ী পরিষ্কারভাবে, আমি একজন গণহত্যা অধ্যয়নের একজন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা স্টুডেন্ট, আমি বলছি দায়িত্ব নিয়ে, গণহত্যার সংজ্ঞা অনুযায়ী বর্তমান সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে ডেভিল হ্যান্ড ঘোষণা করেছে, আওয়ামী লীগকে নিধনের জন্য যেভাবে সামাজিকভাবে হিটলার যেমন ইহুদিদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতো, তাদেরকে নানা রকমের ব্যাজ পরিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যেত, তাদেরকে বাধ্য করতো নির্দিষ্ট পোশাক পরতে, যাতে দেখলেই বোঝা যায় এটি ইহুদি। যে একই স্টাইলে ইউনুস কিন্তু কে ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ, তাকে চাকরিচ্যুত করছে, তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করছে, তাকে তাকে পড়াশোনা করতে দিচ্ছে না, তাকে ব্যবসা করতে দিচ্ছে না। এটি পরিষ্কারভাবে একটি এথনিক ক্লিনজিং এর পূর্বাভাস, এবং অলরেডি কিন্তু এথনিক ক্লিনজিং হচ্ছে, গণহত্যা হচ্ছে। সেটি হয়তো হাজারে হাজারে হচ্ছে, সেটিকে লাখে লাখে, কোটিতে কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা এই ইউনুস, এই আইএসআই নিয়ন্ত্রিত এই মবস্টাররা, এই পাকিস্তান নিয়ন্ত্রিত, এই পাকিস্তানি জেনারেলদের দ্বারা নিয়ন্ত্রিত, সে 71-এর পরাজিত শক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত এই মোল্লা মিলিটারিরা, তারা সেই প্রস্তুতি নিচ্ছে। আমি একটি কথাই বলবো, বঙ্গবন্ধু বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমরা যখন মরতে শিখেছি, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। বাঙালির স্বাধীনতাকে যারা নস্যাৎ করে দিতে চায়, তারা যেন এই বার্তাটুকু মনে রাখে। বঙ্গবন্ধু বলেছিলেন এই প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগের নেতৃত্বে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করা। আমার মনে হয় সেই দিন, সেই জায়গাটা বা সেই পরিস্থিতি এখন আবার তৈরি হয়েছে। অচিরেই আমরা হয়তো সেই প্রতিরোধের ডাক দিতে দেখব। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর পরিশুদ্ধভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এখন কিভাবে কি হচ্ছে এবং কিভাবে কি করা উচিত। তো রাশেদ ভাই, আমি সর্বশেষ আপনার কাছে আসার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আমাদের। তো জননিরাপত্তার প্রশ্নে এই যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরির যে একটা টেন্ডেন্সি চালু করতে চাচ্ছে বর্তমান আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার উদ্দেশ্যে আপনার যদি কোনো লাস্ট মেসেজ থাকে একটু কাইন্ডলি জানান। মিউট করা, আপনি একটু মিউটটা অন করুন। তার উদ্দেশ্যে কোনো মেসেজ নেই, মূল আচ্ছা। মেসেজ পাবলিকের উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে 450টা থানা আগুন জ্বালাইলো, লুট হইলো, সেইখান থেকে যদি আমরা গড়ে 10টা করেও ধরি অস্ত্র, এক এক থানা 10টা অস্ত্র ধরি, তাহলে হচ্ছে যে 4,500 অস্ত্র। গণভবন, সংসদ ভবন, এই দুই জায়গার অস্ত্র যদি ধরি, তাহলে সেখানেও ছিল 3 থেকে 3,500 অস্ত্র। রাশেদ ভাই, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে থানা লুট করে 6,000 অস্ত্র নেওয়া হয়েছে। না না, ওইটা যা হোক, আমি বলছি গড়ে, আমরা একটা গড় হিসাব করলাম যে 4,500 আর গণভবন, সংসদ ভবন থেকে 3,500, তাহলে কত অস্ত্র হইলো? প্রায় 8,000 অস্ত্র। 8,000। এরপরে এই জুলাই আগস্টে যতগুলো অস্ত্র ঢুকছিল বাহির থেকে, এই অস্ত্রগুলো আজকে না কালকে তো বের হয়ে আসবে, কোথাও না কোথাও দেখা যাবে। তাহলে এই অস্ত্রগুলোর এখন যদি বৈধতা দিতে হয়, কি করতে হবে? এই জন্যই এখন লাইসেন্সকৃত অস্ত্র। তার মানে আপনার লাইসেন্স নেন, অস্ত্র কিনতে হবে না। অস্ত্র তো আপনার কাছে আছেই আগের।
আপনি শুধু লাইসেন্সটা বুঝতে নিবেন, পারছি। সরকারি একটা ফি দিয়ে লাইসেন্সটা নিয়ে নেন, অস্ত্র তো আপনার কাছে আগেই আছে, ওইটা নিয়ে বের বুঝতে হন। পারছি। মূল কাহিনী হচ্ছে যে এটা ওই অস্ত্রটারে বৈধ করার জন্য, বৈধ করা মানে কি অন্য কোনো সরকার আসলে তখন আবার ধরা, তো ওইটাকে হুম। বৈধ করার জন্য হচ্ছে যে একটা লাইসেন্স দেন আপনি, যার যার অস্ত্র যা আছে, এরপর আপনি অস্ত্র নিয়ে করেন। রাস্তা কি তোমার আমি জিজ্ঞেস করার ক্ষমতা আছে যে ভাই আপনার লাইসেন্স দেন, আমি নাম্বার মিলিয়ে দেখি? ক্ষমতা তো না। নাই। এখানে তাহলে ভাই এখানে তো আরেকটা আপনি বিষয় আছে, অস্ত্র- ভাই আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে লাইসেন্সকৃত অস্ত্রের কিন্তু যে গোলা বারুদ সেটার কিন্তু একটা হিসাব আছে। কিন্তু আপনি যদি লাইসেন্সকৃত অস্ত্রের আড়ালে অবৈধ অস্ত্রের ব্যবহার করেন, সেটার কিন্তু কোনো হিসাব নাই। হিসাব এখন নেই। হ্যাঁ, এখন আপনি যদি লাইসেন্সকৃতটা নিয়ে ঘুরলেন আর আড়ালে অবৈধ অস্ত্র ব্যবহার করলেন, লাশ ফেললেন রাতের আধারে, গুম করে দিলেন, মেরে ফেললেন, আপনাকে কিন্তু ধরার কোনো ওয়ে কথা নাই। তো ওইটা যে তোমাকে কেউ তো জিজ্ঞেস করবে না যে ভাই আপনার লাইসেন্স আছে কিনা অস্ত্রের, আমি তো জিজ্ঞেস করতে পারবো না। পুলিশ হয়তো জিজ্ঞেস করবে এই ভাই আপনার লাইসেন্স আছে, হ্যাঁ লাইসেন্স আছে, এই যে দেখেন। তো পুলিশ বেটা তো ভয়ে কিছু কইবো না, কারণ জানে যে এই অস্ত্রের লাইসেন্স তো এই সরকার দিছে। এরা তো বৈষম্য হুম, বিরোধী ছাত্র আন্দোলন, এরা তো একদমই তাই। কোটা বিরোধী আন্দোলন, এদের কিছু বলা যাবে না, লাইসেন্স আছে ওনাদের সাথদের। তো স্যারেরা কি ওইখানে কি লাইসেন্স পাইছে কি স্যার 22 রাইফেল নাকি স্যার স্নাইপার রাইফেল কোনটা? স্যারকে কি শাটার গানের লাইসেন্স দেওয়া হয়েছে নাকি স্যারকে AK-47 এর লাইসেন্স দেওয়া, এটা তো আর জানে না। এখানে তো ভাই ওই আরেকটা বিষয় অবৈধ উল্লেখ করি। অস্ত্রগুলোই ব্যবহৃত হবে এই যে লাইসেন্সের আসিফ আড়ালে। মাহমুদ, আসিফ মাহমুদ অ্যামুনেশন সহ এয়ারপোর্টে সে যে আটক হলো, এরপর তার অ্যামুনেশনটি জব্দ করা হলো, তার আগ পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে আসিফ মাহমুদ অস্ত্র ব্যবহার করেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, সে তখন বলল যে আমি আমার জীবনের নিরাপত্তার জন্য অস্ত্র রাখি। এখন নিরাপত্তার জন্য মানুষ কোন ধরনের অস্ত্র অনুমোদন দেয়? আমরা কিন্তু দেখেছি সে যে ধরনের অ্যামুনেশন এখানে আটক হয়েছে, এটা কিন্তু মিলিটারি গ্রেডের অস্ত্র, মানে স্বয়ংক্রিয়, মানে স্বয়ংক্রিয় অস্ত্র যেটাকে বলে, মেশিন গান যেটাকে বলে, মানে AK-47, M16 এই টাইপের অস্ত্র যেগুলো মিলিটারি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এই ধরনের অস্ত্র সে কিভাবে লাইসেন্স পেল? এই ধরনের অস্ত্র লাইসেন্সের জন্য তো আহ, যেরকম ভিভিআইপি হওয়ার কথা, প্রথমত এই ধরনের অস্ত্রের লাইসেন্স দেওয়াই হয় না। হ্যাঁ, ওরকম ব্যক্তিও তো সে নয়। সে লাইসেন্স পেলেও আপনি যেটা বললেন একটু আগে যে কয় বছরের ট্যাক্স দেওয়া লাগে, কত টাকা ইনকাম থাকা লাগে, এই ইনকামটা সে কিভাবে দেখিয়েছে বা এই ট্যাক্সটা সে কিভাবে দেখিয়েছে? আমরা তো জুলাই আগস্টেও তাকে 120 টাকার চটি স্যান্ডেল পরে হাঁটতে দেখেছি। তো আহ, সে আসলে এখানে অন্য একটা, যেমন ওই জনপ্রতিনিধি হলে, মন্ত্রী মিনিস্টার হয়ে গেলে ওইখানে একটা ক্লজ আছে যে ওদের জন্য স্পেশাল অর্ডারে একটা সরকার অস্ত্র দিতে পারে। হুম, তাহলে সে এখন তো সে ওই হিসাবে পদত্যাগ করেছে, এখন সেই অস্ত্রের লাইসেন্স আছে কিনা এই প্রশ্ন কি গত এক সপ্তাহে বাংলাদেশের কোনো সাংবাদিক না না, তুলেছে? একবার অস্ত্রের লাইসেন্স তো সে নিছে, সেই লাইসেন্স তখন আর বাতিল করে নাই সরকার। সরকার তখন নতুন করে আরো লাইসেন্স দিচ্ছে, এবং সে ঢাকা 10 আসনের MP পদপ্রার্থী, সে তখন 20টা অস্ত্রের লাইসেন্স নিবে আরো। কারণ হচ্ছে তার এত প্রভাবশালী একজন মিনিস্টার ইলেকশন করবে, একটা ছাত্র আন্দোলনের এত বিরাট একটা হেডাম জাহাজের কচ্ছপ, তার জন্য তারও 10 জন লাগবে। তার বউকে এই তোমার কোথায় জানি এটা হোটেল, কি হোটেল জানি নাম, ওই যে খাইতে যায় ওরা। ওই যে বান্দির পুতের নাম সোলেমান খা, নীলা হ্যাঁ মার্কেট। না, হ্যাঁ, এখানে নীলা এখানে মার্কেট, ওইখানে তার বউ যাবে, তার আমার প্রেমিকারা যাবে, এদের জন্য অস্ত্রধারী লোক লাগবে না ভাই? আমার গ্রামের এটা একটা হলো ভাষা মনে বিপরীত। পড়ে গেল এই সাব্বিরের কথা শুনে। মানে আমি একেবারে আমাদের গ্রামের ভাষায় বলি, ছাল্লাই কুত্তার বাঘাতার নাম। ঠিক আছে? তো এই আসিফ মাহমুদ, এই তারপরে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদেরকে তো কিছুদিন আগে হচ্ছে রুমিন ফারহানা মানে বান্দির বাচ্চা বলেছিলেন কোন একটি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে। তো এই ছাল্লাই কুত্তার বাঘাতার নাম, এরা এখন বাংলাদেশে অস্ত্রের লাইসেন্স নিয়ে ঘুরে বেড়ায়। এদের পায়ে হচ্ছে লাখ লাখ টাকা দামের বুট, এদের শরীরে লাখ লাখ টাকা দামের জ্যাকেট, এরা হয়তো বুলেট প্রুফ গাড়িও কেউ কেউ হয়তো ব্যবহার করেন, আমরা হয়তো জানিও না, এরকমও হতে পারে। কারণ হতে পারে। দেশের না, অনেক কারণ খবর তো অদূর আমরা ভবিষ্যতে যদি কোনো পরিস্থিতি ভালোর দিকে আসে, তাহলে আমি কিছু হোক আর না হোক 2টা কামানের লাইসেন্সের জন্য আবেদন জানাবো, যে আমার বাড়ির সামনে আমি 2টা কামান রাখতে চাই। কারণ অস্ত্র তো সবার হাতে হাতে আছে, পিস্তল বুলেট এগুলো তো আছে, আমি কামান রাখবো যে স্যার 200 অস্ত্র নিয়ে আসো, কোনো সমস্যা নাই, আমি এক গোলায় সব শেষ।
আপনি সাথে বাহ। ভাই এয়ার ডিফেন্সও রাখতে পারেন, আকাশ পথেও তো আক্রমণ করতে পারে। না না না, এটা কি এয়ার থেকে আর কিছু করতে পারবে না। এটা কি ভাই ইউনাইটেড স্টেট অফ চট্টগ্রামে রাখবেন? কারণ ওইখানে ওই এরিয়া নিয়েই তো বেশি ষড়যন্ত্রটা হচ্ছে। না, কারণ আমার আশপাশে পাহাড়, আশপাশে বঙ্গোপসাগর, আমেরিকা যেটা নিতে চায়, আমেরিকা হ্যাঁ। যেটা নিতে চায়। হ্যাঁ, বন্দর টন্দর এখানে সবই তো আর্মি থাকবে, তো আমি কামান রাখা আমার জন্য বাঞ্ছনীয়, এবং আমাকে দিতে একদম। বাধ্য সরকার, কারণ আমার একদমই। নিরাপত্তার ব্যাপার আছে। বুঝতে পারছি। আমরা আপনার কামানটা সহি সালামতে আপনি লাইসেন্স করে নেন, সেটাই চাই। আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে, অন্য কোনো টপিকে। দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণের জন্য তথ্যমূলক ভিডিও নিয়ে আমরা আবার হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ।